আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ জান্নাতুল মামুর, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাঘাট, শরীয়তপুর। আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। স্বভাবতই আজকের ক্লাসটি প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনেই একটি আনন্দ বয়ে নিয়ে আসে। যদিও আজ আমরা এই মহামারীর সময় সবাই আমরা প্রায় গৃহবন্দী। হয়তোবা যদি এই মহামারী না থাকতো তাহলে তোমাদের সামনে থেকেই আমরা এই ক্লাসগুলো নিতাম, কিন্তু আজ আমরা নিতে পারছি না শুধুমাত্র এই মহামারীর কারণে। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসগুলো সবাই করবে এবং তোমাদের ভালো লাগবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় প্রথম, কোষ ও কোষের গঠন। আজকে এর প্রথম পর্ব। শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা একটু দেখে নেই যে আজকের আলোচ্য বিষয়বস্তুটি কি হতে পারে। তোমরা ছবিতে একটি জিরাফ দেখতে পাচ্ছ এবং আরেকটি ছবিতে দেখতে পাচ্ছ একটি হাতি। স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এবং খুব মজার বিষয় হলো পৃথিবীর বৃহত্তম প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম যে প্রাণীরা সবাই সাধারণত একটি কোষ থেকে সৃষ্টি হয়। আর এই একটি কোষের মাধ্যমেই একটি বৃহৎ বট গাছের সৃষ্টি হতে পারে, বৃহৎ হাতির সৃষ্টি হতে পারে, জিরাফের সৃষ্টি হতে পারে, আমরা যেই নীল তিমি বলছি সেই নীল তিমিরও সৃষ্টি হতে পারে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি কোষ থেকেই এসবের সৃষ্টি। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কোষ। এবং এখান থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলো কি কি তোমরা কোষ সম্পর্কে জানতে পারবে এবং কোষের গঠন সম্পর্কে শিখতে পারবে। আজকে আমরা খুব বেশি হয়তোবা নিব না, আমরা শুধুমাত্র কিছু কোষের কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, কোষ কোষ কাকে বলে? কোষ সে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে জীবদেহের গঠন এবং কাজের এককে বলা হয় কোষ। সাধারণত আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি, কোষ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা সীমাবদ্ধ জীব ক্রিয়াকলাপের একক, যা অপর কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এই কোষের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? জীবের সকল উপাদানের গাঠনিক এবং আণবিক একক, দেহের সুনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটায়, সকল উদ্দীপনার প্রতি সাড়া দিতে পারে, বিরূপ পরিস্থিতিতে অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখে, দেহের প্রয়োজনীয় পদার্থসমূহ শোষণ করতে পারে। এরকম আরো অনেক কাজ রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কোষ কে আবিষ্কার করেছে? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এই কোষ প্রথম আবিষ্কার করেন আমাদের বিজ্ঞানী রবার্ট হুক। উনি রয়্যাল সোসাইটি অব লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েছিলেন 1665 সালে। তখন থেকেই উনি চিন্তা করেছিলেন যে আমি যে আজকে দায়িত্ব নিয়েছি এবং সবার কাছে আমার এই দায়িত্বটাকে আরো কিভাবে প্রাণবন্ত করা যায় এবং সবাইকে আকৃষ্ট করা যায়, সেই পরিপ্রেক্ষিতে উনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, সরল অণুবীক্ষণ যন্ত্র। সেই সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই প্রথম কোষ আবিষ্কার করা হয়েছিল। এবং এই প্রথম যেটি উনি একটি বোতলের ছিপি থেকে বা এই ছিপির মধ্যে
যে ছোট ছোট কুঠুরিগুলো ছিল যেখানে জেলখানার কয়েদিরা থাকতো, সেভাবে উনি নামকরণ করেছিলেন আসলে সেল বা কোষ। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই কোষ সম্পর্কে বলার আগে আমাদের কিছু বিজ্ঞানী সম্পর্কে আমাদের জানা খুব বেশি প্রয়োজন, যারা আমাদের এই জীব বিজ্ঞানের বিশেষ অবদান রেখেছেন। তার ভিতরে অ্যারিস্টটল অন্যতম। এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রবার্ট হুক, আমরা একটু আগে ওনাকে নিয়ে আলোচনা করেছিলাম। এর দেখো, এটাকে আমরা বলছি জন ব্রাকেট। এরপরে রয়েছে আমাদের দেখো হিকম্যান এবং ডি রবার্টিস। শিক্ষার্থীবৃন্দ, এই বিজ্ঞানীদের সম্পর্কে বা যদি আমরা না জানি তাহলে হয়তোবা আমাদের সেই জীববিজ্ঞান সম্পর্কে বা আমাদের এই কোষ সম্পর্কে বা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান সম্পর্কে জানাটা অধরাই থেকে যাবে। তাই এদের সম্পর্কে আমরা একটু জেনে নেব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি। একটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের একেবারে ক্ষুদ্রাকৃতির একটি কোষ, আর পৃথিবীর সবচেয়ে ছোট কোষ আমরা বলছি। আর এখানে রয়েছে দেখো ডিম, এটা হচ্ছে উট পাখির ডিম, আর এটি হচ্ছে আমাদের নর্মাল একটি কোষের ডিম। এই ডিম বানু বা ডিমটাকে আমরা বলছি হলো একটি কোষ। এখান থেকেই ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, কোষ মতবাদ, আর এই কোষ মতবাদ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবেই মতবাদ ব্যক্ত করেছেন। তাদের মধ্যে দু একজনের কথা আসলে না বললেই নয়, তাদেরকে অবশ্যই আমাদেরকে বলতে হবে। যেমন আমরা যদি এখানে বলি যে কোষ আবিষ্কারের পর উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন, প্রাণী বিজ্ঞানী থিওডর শয়ান এবং ভার্চু একটি কোষ তত্ত্ব বা কোষ মতবাদ ব্যক্ত করেন। সেটি কি? কোষ হলো জীবন্ত সত্তার শারীরবৃত্তীয়, গাঠনিক এবং হচ্ছে সাংগঠনিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ বংশগতির একক। পূর্ব সৃষ্ট কোষ থেকেই সকল কোষের সৃষ্টি হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো যে পূর্বের যত কোষ আছে সেই কোষগুলো থেকেই হচ্ছে নতুন কোষের সৃষ্টি হয়। এই কথাগুলি আমাদের কোষ মতবাদের অংশ বিশেষ হিসেবেই আলোচিত এবং পরিগণিত। আমরা বলতেই পারি জীবকোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার দেখা যাক কোষের প্রকারভেদ কি কি হতে পারে। আমরা কার উপর ভিত্তি করে? দেখো, নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা এটাকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো, একটি হচ্ছে আদিকোষ। আদিকোষ বা আমরা বলছি প্রাককেন্দ্রিক কোষ। এই প্রাককেন্দ্রিক কোষটা কি? সাধারণত নিউক্লিয়াসটি সুগঠিত নয়। আদিকোষের সাইটোপ্লাজমে রাইবোজোম থাকবে 70S। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। 70S কোষের আদিকোষের সাইটোপ্লাজমে থাকবে 70S রাইবোজোম। অন্য কোনো কোষীয় অঙ্গাণু এখানে থাকে না। সাইটোপ্লাজম শুধুমাত্র হচ্ছে বৃত্তাকার ডিএনএ মুক্তভাবে ছড়ানো থাকে, আর এখানে নিউক্লিয়ার কোনো পর্দা থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি। আমরা এই ছবিটাকে আমরা বলছি যে ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের আদিকোষ। তার দেহের মধ্যে এই যে আমরা এতক্ষণ বললাম যে প্রাককেন্দ্রিক কোষ, এটা দেখা যাবে। এরপরে রয়েছে আমাদের প্রকৃত কোষ। প্রকৃত কোষ সাধারণত হচ্ছে আমাদের, আমরা এভাবেই বলতে পারি, একটি হচ্ছে উদ্ভিদ, দেখো সাধারণত প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। কেন বলছি? কারণ এদের নিউক্লিয়াসটি সুগঠিত এবং এই সুগঠিত নিউক্লিয়াস ছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু অঙ্গাণু ছড়িয়ে ছিটিয়ে এবং বিস্তরভাবে অবস্থান করে। এই জন্যে আমরা সাধারণত হচ্ছে একটি প্রকৃত কোষ বলছি। তাদের নিউক্লিয়াসটার চারদিকে
কি থাকবে? আবরণ থাকবে। নিউক্লিয়াসের মধ্যে মানে ভেতরে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের ভিতরে অঙ্গাণু থাকবে এবং এখানে ডিএনএ, আরএনএ এবং বংশগতির যে এককগুলো আছে সেগুলো সবগুলোই পরিপূর্ণভাবে অবস্থান করবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা অবস্থান এবং কার্যভেদে বহুকোষী প্রাণী দেহের কোষসমূহকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে জনন কোষ। শিক্ষার্থীবৃন্দ, দেহকোষ সাধারণত যে সকল কোষ শুধুমাত্র জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনে অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলা হয়। সাধারণত এদের ডিপ্লয়েড প্রকৃতির, মূল, কাণ্ড, পাতা, স্নায়ুতন্ত্র গঠনকারী কোষকে আমরা বলছি হলো দেহকোষ। এরপরে রয়েছে আমাদের জনন কোষ। জনন কোষটা কি? জনন কোষটা হচ্ছে শুধুমাত্র যৌন প্রজননের সাথে জড়িত। দেহ গঠনে এদের কোনো ভূমিকা নেই। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড প্রকৃতির। তার মানে তোমরা বুঝতেই পারছো যে দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির, জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এই জনন কোষের উদাহরণটা ভালো মতো করে তোমরা খেয়াল করে রেখো। একটি হচ্ছে স্পার্ম, মানে হচ্ছে শুক্রাণু, আর ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। এই দুটি হচ্ছে আমাদের একটি অবজেক্টিভ হিসেবে আসতে পারে, ভালো মতো খেয়াল রাখবে তোমরা। এরপরে রয়েছে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। শিক্ষার্থীবৃন্দ, একটি আদর্শ উদ্ভিদ কোষ সাধারণত কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই অংশগুলো নিয়ে গঠিত। এবং শুধুমাত্র যে এই অংশগুলো থাকবে তা নয়, সাধারণত সাইটোপ্লাজমের মাঝে আরো কিছু কিছু অর্গান বা অঙ্গাণু থাকবে এখানে। দেখো তোমরা, শুধুমাত্র আজকে আমরা শুধুমাত্র এই ছবিটা দেখব এবং পরবর্তী যে ক্লাসে আমাদের আরো বিস্তর আমরা আলোচনা করব। দেখো, আমাদের একটিকে আমরা বলছি মাইক্রোভিলাই, এরপরে দেখো প্লাজমা মেমব্রেন, তারপরে হচ্ছে সেন্ট্রিওল, এরপরে আমরা বলছি লাইসোজোম, এরপরে রয়েছে রাইবোজোম। দেখো, মাইটোকন্ড্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এরপরে রয়েছে আমাদের দেখো সাইটোপ্লাজম, তারপরে রয়েছে দেখো দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি দানাদার আর একটি হচ্ছে অদানাদার। এরপরে রয়েছে আমাদের ক্যারিয়ন, এরপরে আমরা বলতে পারি দেখো অ্যান্ডোসোম, এরপরে নিউক্লিয়ার মেমব্রেন বা যার ভিতরে নিউক্লিয়াসটা অবস্থান করছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা বলছি সাইটোক্লেটন, এবং সবশেষে আমরা বলতে পারি হচ্ছে গলগি বস্তু। এই কয়েকটি অংশ নিয়ে সাধারণত একটি আদর্শ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যেটাই বলি না কেন আমরা, অর্থাৎ একটি কোষের গঠন, অর্থাৎ একটি কোষ এই সমস্ত অঙ্গগুলো নিয়ে গঠিত। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের শুধুমাত্র একটু ধারণা দিলাম এবং এর পরবর্তী ক্লাসটি তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আশা করি তোমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা একটু করার চেষ্টা করবে, তাহলে তোমরা আসলে অনেক কিছু শিখতে পারবে। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।